একবার এক ডাক্তার মাদকাসক্ত রোগীদেরকে পুনর্বাসন করার জন্য তিনি চিন্তা করলেন কি করা যায়। তখন তিনি করলেন কি জানেন, সকল মাদকাসক্ত মদ খাওয়া মানুষদেরকে এরকম একটা কনফারেন্স রুমে এসির মধ্যে আমন্ত্রণ করে নিয়ে আসলেন। এরপরে সবাই যখন আসলো, ডাক্তার এরকম পোডিয়ামের উপরে দুইটা ভ্যাকিউম টিউব রাখলো। একটার মধ্যে দিল হচ্ছে পানি, মিনারেল ওয়াটার, আর একটার মধ্যে দিল হচ্ছে সেফ ওয়াইন, মদ, অ্যালকোহল। এরপরে দুইটা কেসও ধরে নিয়ে আসলো সে। একটা কেসোকে ঢুকাই দিল অ্যালকোহলের মধ্যে, আর একটা কেসোকে দিল মিনারেল ওয়াটারের মধ্যে। এরপর মাদক খায় যারা মদ্যপান করে তাদেরকে বলল, আপনারা খুব খেয়াল করে দেখেন কি ঘটনা ঘটতেছে। ঘটনা দেখলো, পানির মধ্যে মিনারেল ওয়াটারের মধ্যে যে কেঁচোটা আছে সে দিব্যি হাঁটাচলা ঘোরাফেরা করছে, কিন্তু অ্যালকোহলের মধ্যে যে কেঁচোটাকে দেয়া হয়েছে সেই কেঁচোটা মুহূর্তের মধ্যে পানির সাথে অ্যালকোহলের তেজস্ক্রিয়তার কারণে অ্যালকোহলের সাথে মিলে মিশে একাকার হয়ে খান হয়ে শেষ। এরপরে ডাক্তার মাদকাসক্তদের দিকে তাকিয়ে বলছে, এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনারা কি বুঝলেন? কোনো কথা নাই। কি বুঝাইতে চাইলো? সবাই ভাবছে যে আমাদের ডাইকে নিয়ে আসছে, এতদিন বাংলা খাইতাম, এখন হয়তো ইংলিশটা পাবো। একটা হাইফাই একটা জায়গায় নিয়ে আসছে, ইনভাইটেশন কার্ড দিয়ে, চমৎকার একটা পরিবেশ। এখানে আইসে কি হাবিজাবি শিখাচ্ছে আমাদের। পেছন দিক থেকে একজন মদ্যপায়ী ব্যক্তি দাঁড়িয়ে বলল যে, ডাক্তার সাহেব, কেঁচো খাইলে পাকস্থলিতে, মানে মদ খাইলে পাকস্থলিতে কেঁচো জন্মায় না। ডাক্তার কি এটা বুঝাইতে চাইছিল? আপনারা কি বুঝছেন কি না? আসলেও দেখলো অনেকে ফেসবুকের মধ্যে আছেন, মোবাইল দেখছেন, আমার কথায় মন নাই, কি বলছি একজন হাসছে তাই হাসতেছি, ওই কেসেমের হয়ে গেছে। তো মদ খাইলে যে পাকস্থলিতে কেঁচো জন্মায় না এটা ও বুঝছে, কারণ ওর বুঝটা ওর মতো কইরা, ও চায় আজীবন মদ খেয়েই চলতে, ওর মাথার ভিতরে ওইটাই ঢুকছে। ডাক্তার দেখাইতে চাইছে যে মদ যদি খান তাহলে পাকস্থলীটা এইভাবে তছনছ হয়ে যাচ্ছে অ্যালকোহলের তেজস্ক্রিয়তার কারণে। তো ইসলামী ছাত্র শিবির এইখানে নিয়ে আসছে, আসার পরে কিছু হয়তো বই দিবে, কি দিবে আমি জানি না, একটা ক্রেস্ট দিবে বা কিছু বই খাতা দেয়। বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামগুলো সারা দেশব্যাপী, আমরা নবীন বরণ প্রোগ্রাম, এ প্লাস সংবর্ধনা একটা মৌসুম চলছে। এরপরে এদের নিয়ে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সায়েন্স ফেস্ট, এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন ধরনের অলিম্পিয়াড, ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, এআইয়ের উপরে কোর্স করানো, জিমিনাইয়ের উপরে কোর্স করানো, কোডিংয়ের উপরে কোর্স করানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কোর্স করানো, নানা ধরনের আয়োজন। প্রায় 700-800 আয়োজন ইসলামী ছাত্র শিবিরের থাকে। স্টুডেন্ট রিলেটেড, কোয়ালিটি ডেভেলপমেন্ট রিলেটেড কোর্সগুলো ইসলামী ছাত্র শিবির করায়। আমাদের পেজের সাথে অ্যাটাচ থাকলে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা এগুলো রেগুলার বেসিসে দেখতে পাবেন। এসএসসি পরীক্ষার পরে আমরা আপনাদের নিয়ে কোর্স করিয়েছি, হাজার হাজার স্টুডেন্ট এখানে কোর্স করেছে। আবার যারা এবার ফেল করেছে তাদের নিয়ে কাউন্সিলিং প্রোগ্রাম, গ্রুমিং প্রোগ্রাম আমরা চালু করেছি। অসংখ্য ছাত্র, হাজার হাজার স্টুডেন্ট এখানে রেজিস্ট্রেশন করে গ্রুমিং কাউন্সিলিং নিয়েছে। আবার এ প্লাস স্টুডেন্টদেরকে নিয়ে প্রোগ্রাম করা হচ্ছে, এ গ্রেড পাওয়াদের নিয়েও ইসলামী ছাত্র শিবির প্রোগ্রাম করবে। এই প্রোগ্রামগুলো করে আমাদের উদ্দেশ্য কি? অনেকের ভিতরে এই কথা আসতে পারে যে ছাত্র শিবির এইখানে নিয়ে আসছে ওর নিজের দলের জন্য, কারণ ওর দল ভারী করার জন্য, কয়টা সমর্থক যদি পায় তাইলেই শিবিরের খুশি। আল্লাহর কসম, এই কাজের জন্য আপনাদেরকে এইখানে নিয়ে আসা হয় নাই। ইভেন আমাদের বোনদের যে আমরা দাওয়াত দিয়েছি, আমাদের বোনরা তো ইসলামী ছাত্র শিবিরের নেতা হইতে পারে না, তাহলে কেন তাদেরকে এইখানে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম? আমরা একটা স্লোগানে এখানে লিখেছি, আপনারা দেখেন আমাদের স্লোগানটা কি, সবাই একটু পড়েন তো। ওইখানে লেখা মেধা, দেখতে পাচ্ছেন আপনারা? একটু জোরে পড়েন, মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ। আরেকবার, মেধা, হচ্ছে না, আমি 1 2 3 বললে আপনারা পড়বেন, তাহলে দেখবেন শুনতেও ভালো লাগে। 1 2 3। ভালো লাগছে না শুনতে? শব্দগুলো শুনতে যত ভালো লাগে, বলতে যত ভালো লাগে, এটা অ্যাডাপ্ট করে কাজ করাটা তার চাইতে অনেক ডিফিকাল্ট। 3টা জিনিস এখানে বলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে এই 3টা জিনিসের কম্বিনেশন পাওয়া যায় না, তাই ইনসাফের বাংলাদেশ হয় না। একটা বলেছি মেধা থাকবে, এখানে মেধার কোনো অভাব নাই। প্রতি বছর লক্ষ লক্ষ এ প্লাস পায়, প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট পাস করে। আপনারা কিন্তু অনেক স্টুডেন্টদের মধ্যে সিলেক্টেড হয়ে এখানে আসছেন। আপনারা যখন ক্লাস 1-এ যাত্রা শুরু করেছিলেন তখন আপনাদের সাথে 27 লক্ষ স্টুডেন্ট মা বাবার হাত ধরে ক্লাস 1-এ যাত্রা শুরু করেছিল। আপনারা পরীক্ষা দিয়েছেন, রেজিস্ট্রেশন করেছিল 19 লক্ষ স্টুডেন্ট, আপনাদের সাথে পরীক্ষায় অ্যাটেন্ড করেছে 18,57,000 স্টুডেন্ট।
50,000 স্টুডেন্ট পরীক্ষার হলে অ্যাটেন্ড করতে পারে নাই, তার আগে হয় সে মারা গিয়েছে, অথবা অসুস্থ অবস্থায় ছিল, অথবা কোনো একটা ঘটনা ঘটেছে, পারিবারিক দৈন্যতা বা কোনো স্বল্পতার কারণে সে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে নাই। আপনারা তার ভিতর থেকে ভাগ্যবান। এই 18,57,000 স্টুডেন্টের মধ্যে 38% করছে ফেল, 52% করছে, 62% করছে পাস। এখানে প্রায় 6 থেকে 7,000 স্টুডেন্ট আপনাদের এই যাত্রায় আপনাদের সাথে নাই। তার মানে এসএসসি পর্যন্ত ক্লাস 10 পাস করতে গিয়া এই পর্যন্ত আসতে প্রায় 13,000 স্টুডেন্ট আপনাদের বন্ধু বান্ধব আপনাদের সাথে নাই। অর্ধেক শেষ, ঝরে পড়ে গিয়েছে বাংলাদেশ থেকে। আপনারা আবার তাদের মধ্যে থেকে পেয়েছেন 1,16,766 জন এ প্লাস পেয়েছেন। আপনারা এই এ প্লাস প্রাপ্ত স্টুডেন্টরা এইচএসসিতে গেলে আবার 60 থেকে 65,000 এ প্লাস পাবেন আপনারা। আর যারা এ প্লাস পায় না, এরকম এ গ্রেড পাওয়া স্টুডেন্ট আরো 20,000 এ প্লাস পাবে। সব মিলে 80,000 এ প্লাস হবে ইন্টারমিডিয়েটে। এটা বলে রাখছি এই কারণে, বিগত 15-20 বছরের স্ট্যাটিস্টিক্স তাই বলে, আপনাদের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হবে না। কারণ এ প্লাস পাওয়ার পরে অনেকে অহংকারী হয়ে যায়, অনেকে পড়ে না, ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ডোন্ট কেয়ার, এরপরে গিয়া পরীক্ষার হলে গিয়ে দেয় আর পাস করা কপালে জুটছে না। এখন যারা আপনারা এ প্লাস পেয়ে এখানে এসে বসেছেন 1,16,000 স্টুডেন্ট, তারা কি আসলে সবাই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন? তারা কি সবাই মেডিকেলে পড়তে পারবেন? তাদের কি অ্যাম্বিশন থাকলেও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বুয়েটে পড়তে পারবেন, বা চুয়েটে পড়তে পারবেন, বা রুয়েটে পড়তে পারবেন, বা কুয়েটে পড়তে পারবেন? ইটস নট পসিবল। কারণ বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ মিলে সিট আছে 62,000। এখন এই সিটের মধ্যে আবার কিছু আছে পালি, দর্শন, ফার্সি, উর্দু, আরবি, এগুলোতে অনেকেই পড়তে চায় না। এগুলো যদি বাদ দেই, তারপরে সিট আছে মাত্র 58,000। এর মধ্য থেকে 7,500 স্টুডেন্ট আছে মেডিকেলে পড়তে পারবে, তার ভিতরে 4,500 স্টুডেন্ট সরকারি মেডিকেলে পড়তে পারবে। আর বাকি যাদের বাবার অনেক টাকা আছে, 25 লক্ষ টাকা দিয়ে যারা ভর্তি হইতে পারবে, তারাই কেবল বেসরকারি মেডিকেলে পড়তে পারবে। ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়তে যাইবেন, তাদের মধ্যে মাত্র 4,000, 4,500 স্টুডেন্ট এই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, এই জায়গায় মাত্র 4,000, 4,500 স্টুডেন্ট ভর্তি হতে পারবে। পরীক্ষা দিবে প্রায় 60,000 স্টুডেন্ট। তার মানে এই যাত্রা কতটা কঠিন হবে আপনাদের জন্য, এটা সহজেই অনুমেয়। শুধু তাই না, বিশ্ববিদ্যালয়ে যে 50,000 বা 52,000 সিট আছে, এই 52,000 সিট যদি দিতে হয়, অনেকেই এ গ্রেড পাওয়া স্টুডেন্ট এসএসসি এইচএসসিতে কোনোদিন এ প্লাস পায় নাই, এমন স্টুডেন্টরাও ইউনিভার্সিটিতে পড়ে, তার সংখ্যা 25-30% হয়ে যায় কখনো কখনো। ক্যান ইউ ইমাজিন? তার মানে ডাবল এ প্লাস পাওয়া ছাত্ররাও ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজ আর ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার সুযোগ বাংলাদেশের আসপেক্টে পায় না। অনেকে বিদেশে চলে যায় হায়ার স্টাডি করতে, দেশে সুযোগ পায় নাই, আইএলস দেয়, এরপরে বিভিন্ন ধরনের কোর্স করে, কোরিয়ান কোর্স, জাপানি কোর্স, জার্মানি কোর্স করে বিদেশে চলে যায়। আর অনেকে আছে ন্যাশনাল কলেজে পড়ে, যেখানে ক্লাস করতে হয় না, টিচার নাই, বরাদ্দ ভালো না, ক্লাসরুমের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি পড়লে ওই ক্লাসে যাওয়া যায় না, নানাখানা অবস্থা, সারাক্ষণ আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, রাজনৈতিক ভায়োলেন্স চলতেই থাকে। সুতরাং লেখাপড়ার লাইফটা বিষিয়ে তোলা হয় তাদের। তাহলে এখন এই যাত্রার এই পর্যন্ত যে আপনারা আসছেন, ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে ওই সতর্ক করার জন্য এখানে নিয়ে আসছে। এই লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে সারা দেশব্যাপী যে এ প্লাস সংবর্ধনা আমরা দিচ্ছি, আমরা আপনাদেরকে যেমনিভাবে উইশ করি, আপনাদেরকে তেমনিভাবে আমরা আরো বেশি সতর্ক করতে চাই, ভবিষ্যতের জীবন বিনির্মাণের জন্য যেন আপনারা এই 2 বছরের যে ট্রানজিশনাল পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে যেন নিজেদেরকে আপনারা হারিয়ে না ফেলেন। 2টা বছর কম্পিটিশনের এই জায়গায় যেন নিজেদেরকে টিকিয়ে রাখতে পারেন। এখন দ্বিতীয় কথায় আসি, যারা আপনারা এ প্লাস পেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন বা কোনোভাবে কোনো কিছু একটা করে কোনো জায়গায় চলে গেলেন, মেধার কোনো অভাব আপনাদের নাই। প্রবলেমটা হচ্ছে দ্বিতীয় পয়েন্টে সততা, আর একটা হচ্ছে দেশপ্রেম। অধিকাংশ মানুষের এই সততা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য শুনতে শুনতে সবার বোরিং লাগতেছে না? কার কার বোরিং লাগছে দেখি একটু। মাশাআল্লাহ, সবাই অনেস্ট, সৎ। শুকরিয়া জানাচ্ছি দীর্ঘ সময় ধরে যারা এখানে বসে থেকে অধৈর্যের সাথে এবং ধৈর্যের মেলবন্ধনে বক্তব্য শুনেছেন। জীবনের প্রথম গতিপথে যারা সফলতা অর্জন করে এখানে এসেছেন, তাদের সকলকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা। আমি
আপনাদের সাথে একটু আইস ব্রেকিং সেশন করতে চাই। বেশি কথা বলবো না, সব কথাই হয়তো চলে আসছে। আমি যা বলবো আপনারা সেটা একটু করবেন। আমার দিকে সবাই একটু তাকাবেন, সবাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, ভালো লাগবে সবার। আমাকে দেখা যাচ্ছে, এই ফুল স্ক্রিনের মাধ্যমে দেখা যাচ্ছে আমাকে? আচ্ছা, সবাই তার কানে হাত দেন তো, কানে হাত দেন, সবাই কানে হাত দেন। আচ্ছা, মুখে হাত দেন তো, এই যে গালের উপরে, গালে হাত দেন তো সবাই। সবাই দিচ্ছেন তো? নাকে হাত দেন তো সবাই। হাত, এক হাত উপরে তুলি, এক হাত উপরে তুলি, দুই হাত তুলে ফেলছেন অনেকে, এক হাত উপরে তুলি। সবাই মাথায় হাত দিই, সবাই মাথায় হাত দিই। তাকায় দেখেন তো, সবাই মাথায় হাত দেয়া না কোথায় হাত দেয়া? কপালে হাত দিছেন, কারণ কি? আমি তো মাথায় হাত দিতে বলছি, কিন্তু কপালে হাত দিছেন কেন? আচ্ছা বসেন, বুঝতে পারছি, বসেন। দেখেন, এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনারা আসলে কি বুঝলেন বলেন তো? আমরা যা বলি সাধারণত মানুষ সেগুলো অনুসরণ করে কম, আর মানুষ তাই অনুসরণ করে যা সে সাধারণত দেখে। আমি শুধু মুখে বললে আপনারা হয়তো ঠিকঠাক মতোই কপালেই হাত না দিয়ে মাথায় হাত দিতেন, কিন্তু যখন আমি দেখাচ্ছি, বলছি মাথায় হাত দিতে, দেখাচ্ছি কপালে হাত দেন, কপালে হাত দিয়ে আমার, যখন আমি নেতা হিসেবে এখানে দাঁড়িয়ে পোডিয়ামে বসে যা করছি, আপনারা সাধারণ মানুষের প্রবণতা হচ্ছে সে অনুকরণ প্রিয়, সে এগুলো দেখতে পছন্দ করে এবং দেখে দেখে সেটা করতে থাকে। আজকে যাদেরকে সকাল 9টা থেকে এই প্রায় 12টা হতে চললো, দীর্ঘ 3-4 ঘন্টা ধরে যত আলোচনা করা হলো, আমার বিশ্বাস এইখান থেকে যাওয়ার পরে আপনারা বলতে থাকবেন যে শিবির আসলে দিলটা কি, ব্যাগের মধ্যে কি আছে, আলোচনা কার বেশি হয়েছে, ডাকসু ভিপি আসছিল, ছবি তুলতে পারি নাই, কাছে গিয়ে একটা ছবি তুলতে পারলে ভালো হইতো। এগুলো হবে পর্যালোচনার বিষয়।